আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধে ১৫০০ ইসরায়েলি সেনা নিহত। এদিকে অত্যাধুনিক রকেট পরীক্ষা চালালো পাকিস্তান, কতদূর আঘাত হানতে সক্ষম। আরও জানিয়ে দিব রাফাতে আরও সেনা পাঠাবে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া চীন সম্পর্ককে বিশ্ব শান্তির সহায়ক বললেন পুতিন ও শি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। দখলদার ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের এই ড্রোন সরাসরি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তারা বলেছে বুধবার রাতে হিজবুল্লাহর বিস্ফোরক বোঝাই ড্রোন গোলানি জাংশনের কাছে অবস্থিত সেনা ঘাঁটিতে আঘাত হেনেছে। এই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিলেও আরেকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ড্রোন হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা যাচ্ছে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অপরদিকে ড্রোন হামলার ব্যাপারে হিজবুল্লাহ বুধবার বলেছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের তাইবেরিয়াসের লোনিয়া ঘাঁটিতে এ হামলা চালিয়েছে, যা লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার ভেতরে অবস্থিত। সশস্ত্র এ গোষ্ঠী আরও জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিরূপণ এবং পর্যবেক্ষণের জন্য তারা এই হামলা চালিয়েছে। যে লক্ষ্য নিয়ে হামলাটি চালানো হয়েছিল সেটিও অর্জিত হয়েছে বলে জানিয়েছে তারা। গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। এই সময়ে তারা ইসরায়েলের সীমান্তবর্তী অবকাঠামোতে হামলা চালিয়ে আসছিল। তবে গতকাল তারা দখলদার ইসরায়েলের ৩৫ কিলোমিটার ভেতরে যে হামলা চালিয়েছে সেটি ইসরায়েলের সবচেয়ে বেশি গভীরের হামলা। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নেবে এবং রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার উপর জোর দেবে। সূত্র টাইমস অব ইসরায়েল এবং আনাদোলু। গাজা যুদ্ধে ১৫০০ ইসরায়েলি সেনা নিহত। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১৫০০ দখলদার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তবে সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লাহর মহাসচিব। সোমবার হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেছেন হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় নিহত হন মোস্তফা বদরুদ্দিন। হিজবুল্লাহ সচিব আরও বলেন গাজা উপত্যকায় ৩৫,০০০-এর বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে ইসরায়েলি সরকার। অত্যাধুনিক রকেট পরীক্ষা চালালো পাকিস্তান, কতদূর আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক রকেট পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নতুন এই প্রযুক্তি ৪০০ কিলোমিটার দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। আধুনিক এই রকেটটির নাম ফাতাহ-২। ধারণা করা হচ্ছে এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরো বাড়িয়ে তুলবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। পাকিস্তানের সেনাপ্রধান, ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলী এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। জানা যায় গাইডেন্স সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র হিসেবে সামনে এনেছেন।
এর ট্রাজেক্টরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, উৎক্ষেপণের মহড়া এবং পদ্ধতি নিখুঁত করতেই আজকের উৎক্ষেপণ। সংস্থাটি জানিয়েছে, ফাতাহ-2 পাকিস্তানের আর্টিলারি ভিশনে মোতায়েন করা হচ্ছে। এই রকেট ব্যবস্থা পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের পরিধি ও প্রাণঘাতী সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। পরীক্ষার পর ফাতাহ-2 রকেটটিকে এখন পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে। আইএসপিআর জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাপ্রধান এবং সকল বাহিনীর প্রধানগণ এই অসাধারণ অর্জনে অংশগ্রহণকারী সৈন্য ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। রাফাতে আরও সেনা পাঠাবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থান রাফাতেও আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বৃহস্পতিবার 16 মে এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, রাফাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সেখানে আরও সেনা প্রবেশ করবে। রাফাতে বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে, সামনে আরও সুড়ঙ্গ ধ্বংস করা হবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, আমাদের অভিযানের তীব্রতা বাড়বে। হামাস এমন কোনো সংগঠন নয় যেটি পুনর্গঠিত হতে পারবে। তাদের কোনো রিজার্ভ সেনা নেই, তাদের অস্ত্র তৈরির সক্ষমতা নেই, অস্ত্র সরবরাহের ব্যবস্থা নেই এবং যারা আমাদের হামলার শিকার হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই, যার ফলাফল হলো আমরা তাদের ক্লান্ত করে ছাড়ব। দখলদার ইসরায়েলের সেনারা এখন মূলত হামলা চালাচ্ছে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত ও নিহত হয়েছেন। সেখানে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। সশস্ত্র সংগঠনটি বলেছে, আজ বৃহস্পতিবার 3টি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এছাড়া আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ যোদ্ধাদের সঙ্গে সমন্বিতভাবে আরেকটি ট্যাঙ্ক ও সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ওই হামলায় ইসরায়েলি সেনারা আহত ও নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। সূত্র আল জাজিরা। রাশিয়া চীন সম্পর্ককে বিশ্ব শান্তির সহায়ক বললেন পুতিন ও শি। রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক বিশৃঙ্খল এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সহায়ক বলে মন্তব্য করেছেন দেশ দুটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে দুজনের সাক্ষাতের সময় একথা বলেন তারা। এ সময় ইউক্রেন যুদ্ধে আরো বড় পরিসরে সমর্থন জানাতে শির প্রতি আহ্বান জানান পুতিন। এর আগে গতকাল দুদিনের সফরে বেইজিং পৌঁছান পুতিন। গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটি ছিল পুতিনের প্রথম চীন সফর, আর 6 মাসের মধ্যে এটি দ্বিতীয় সফর ছিল তার। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার কারণে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতিকে চাঙ্গা রাখতে বড় ভূমিকা পালন করে আসছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আজ বেইজিংয়ের গ্র্যান্ড হল অব দ্য পিপলের বাইরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুতিনকে স্বাগত জানান সি। পরে সাক্ষাৎকারের সময় তিনি বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়ক। বিশ্বে ন্যায় বিচার ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। জবাবে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা আনতে সহায়ক হিসেবে কাজ করছে মস্কো ও বেইজিং এর সম্পর্ক। দুজনের রুদ্ধদ্বার বৈঠকের পর আজ নিজেদের দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরো গভীর করা নিয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পুতিন ও সি। এদিন বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগামীকাল শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হরবিনে দুটি দ্বিপাক্ষীয় ব্যবসায়ী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দিবেন তিনি।